আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের পাট ও পাটজাত পণ্যের বাজার ও রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, এই পাট ও পাটজাত পণ্যের কি অবস্থা এখন বর্তমানে? আপনি দেখছেন যে আমরা গত বছর যখন পাটের উৎপাদনটা হয়েছিল, বন্যার কারণে আমরা দেখছি প্র্যাকটিক্যালি প্রায় 40% উৎপাদনটা কম হয়েছিল। অর্থাৎ একটা বড় ধরনের ঘাটতি আছে উৎপাদনের জায়গাতে। যে ডিমান্ডটা আছে, বাংলাদেশ প্রায় 60 থেকে 70 লক্ষ বেল পাট উৎপাদন করে, তার মধ্যে 40% হচ্ছে ডুবে গেছে বন্যার কারণে। এই জায়গাতে হচ্ছে পাটের কৃষক পর্যায়ে যখন পাটটা বিক্রি হয়েছে, তখন বাজারে সেটা ছিল 3300 থেকে 3500 টাকা। এটা গত মাসে এসে দাঁড়িয়েছে 6000 টাকার মতো। অর্থাৎ যারা পাটটাকে করছে, গুদামজাত করে, এক ধরনের ব্ল্যাক মানি হোল্ডাররা এটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি এটার জন্য একটা বড় ধরনের সাফার করছে, এবং এই সাফারিং করার ইস্যুটা গত 5-6 বছর ধরে আমরা দেখছি অব্যাহত আছে। অর্থাৎ জুট সেক্টরের ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা লাভবান হচ্ছে না, লাভবান হচ্ছে যারা মজুত করছে পাটটাকে, এবং এই মজুতদারদেরকে সরকারি যে ব্যবস্থাপনা আছে সেখানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং নিয়ন্ত্রণবিহীন হওয়ার কারণে তারা বেপরোয়া হয়ে গেছে। এবং এই যে সরকারের যে উদ্যোগ নিয়েছিল পাটটা এক্সপোর্ট হবে না, গতকালকে হাইকোর্টের রায়ের আলোকে এই 18টা প্রতিষ্ঠানকে নতুন ভাবে, এই যে বছর শেষ হয়নি, আমাদের নতুন পাটটা হয়তো আসবে জুন জুলাইয়ের দিকে, তার আগে যে সিদ্ধান্তটা, আমি মনে করি এমনি সেক্টর হচ্ছে একটা বাজে ধরনের একটা পরিস্থিতির মধ্যে আছে। উৎপাদন করতে পারছে না, যেখানে 2 শিফট চালাতো 1 শিফট চালাচ্ছে পাট না পাওয়ার কারণে, এবং দ্রব্যের যে ঊর্ধ্বমুখী, এই প্রভাবে কিন্তু বায়াররা জুটের থেকে অন্য প্রোডাক্ট ব্যবহার করার একটা প্রক্রিয়া শুরু করেছে। সেক্ষেত্রে নতুন ভাবে এটা একটা আরেকটা চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে জুট সেক্টরের জন্য। কারণটা হচ্ছে যে এই পাটগুলা যদি চলে যায়, ইন্ডাস্ট্রি পাট পাবে না নতুন ভাবে। যাদের কিছু স্টক আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারবে, বাট যাদের স্টক নেই, যাদের পুঁজি নেই বা বড় গোডাউন নেই, তারা কিন্তু আগামী 2-3 মাস হচ্ছে না পাট পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হবে। জি, এখানে একটু ইন্টারাপ্ট করছি আমি। যেটা আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগেই বলছিলেন যে 18টি প্রতিষ্ঠানকে রপ্তানির সুযোগ দিল সরকার, এবং যেটা আমরা জানি যে বেশিরভাগই কিন্তু সেটা ভারতে যাবে। তো এটা বলছিলেন যে লোকাল, সেক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রি আসলে ঝুঁকির মধ্যে পড়বে কিনা? আমি সেটাই বলছি যে ইতিমধ্যে পাটের দাম বেড়ে যাওয়ার কারণে, যেহেতু টোটাল পাটের যে উৎপাদন সক্ষমতা সেটা 40% কম হয়েছে, এবং পাটের দাম ইতিমধ্যে প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে, প্রায় 80% বেড়েছে। এই নতুন ভাবে পাটটা যখন ইন্ডিয়াতে চলে যাবে, তখন তো বাজারে পাট থাকবে না, এবং পাট না থাকা মানে হচ্ছে যারা ইতিমধ্যে কিছু রপ্তানির আদেশ নিয়েছে, সেই রপ্তানির আদেশের বিপরীতে মাল উৎপাদন এবং সরবরাহ করতে পারবে না। গুটি কয়েক প্রতিষ্ঠান আছে যাদের কাছে পাটের হয়তো মজুদ আছে, কিন্তু 90% জুট মিলে কিন্তু মজুদ রাখার মতো সক্ষমতা নেই। সুতরাং এই যে বাজার থেকে একটা বড় অংশ পাট ইন্ডিয়াতে চলে যাবে, এইটা এই সেক্টরকে আগামী কয়েক মাসের যে এক্সপোর্টের একটা নেতিবাচক প্রভাব ফেলবে, যেটা সরকারকে আসলে একটু রিভিজিট করা দরকার ছিল। কমার্স মিনিস্ট্রি যেহেতু এই বিষয়ে অথরিটি, ওনাদের এখানে লিগ্যাল প্রসিডিউরে আর একটু বলবো যে প্রফেশনালি উদ্যোগ নেওয়া দরকার ছিল। দায়িত্বশীলতার আমরা অভাব দেখছি, এটা আমাদের ইন্ডাস্ট্রিকে বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। জি, এমনিতেই তো হচ্ছে অনেকগুলো পাটকল বন্ধ আছে, সেক্ষেত্রে নতুন করে আরো পাটকল বন্ধের কোনো সম্ভাবনা বা সেই ঝুঁকির মধ্যে যাচ্ছে কিনা আমরা? জি, সেটাই যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পাট রপ্তানি করছে তাদের কিন্তু একটা গোডাউন থাকা এবং অল্প কিছু ম্যান পাওয়ার নিয়ে কাজ করছে, কিন্তু জুট মিল গুলা তো হাজার হাজার শ্রমিক নিয়ে কাজ করে, হ্যাঁ, লক্ষ লোকের কর্মসংস্থানের বিষয়টা যুক্ত। সুতরাং এখানে আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল জাতীয় স্বার্থে, শিল্পের স্বার্থে এই বিষয়টা যে কোনো ভাবেই হচ্ছে রিড করে এটা বন্ধ করা উচিত। কারণটা হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু গত প্রায় 10 বছরের মতো অ্যান্টি ডাম্পিং এর আওতায় বাংলাদেশের ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করাটা রহিত করেছে, অর্থাৎ বন্ধ রেখেছে। সেই জায়গাতে তাদের হচ্ছে কাঁচামাল দরকার। আমরা তো কাঁচামাল রপ্তানিকারক দেশ থাকতে চাই না, আমরা তো ফিনিশ প্রোডাক্ট তৈরি করে সেটা আমরা রপ্তানি করতে চাই, যাতে আমাদের ভ্যালুয়েশনটা আসে।
কাঁচা পাট থেকে তো আমাদের খুব বেশি লাভ হবে না। এখানে হয়তো এই কৃষক পর্যায়ে যেহেতু এটা একটা আগুনে যে কোনো সময় আগুন ধরে যায়, একটা ভলিউমেট্রিক প্রোডাক্ট অর্থাৎ স্পেস লাগে, কৃষকদের পক্ষে সম্ভব হয় না পাটটাকে গোদামজাত করা। তারা পাটটা পাওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে এটা তারা তাদের সুবিধা মতো বিক্রি করে দেয়। এখানে মূলত লাভবানটা হচ্ছে যারা মজুতকারী, এবং মজুতকারীর পিছনে আসলে এক ধরনের ব্ল্যাক মানি হোল্ডাররা মূলত ইনভেস্টমেন্ট করছে। সুতরাং তাদেরকে গুটি কয়েক শ্রেণীকে বা গুটি কয়েক লোককে তো আমরা লাভবান করার জন্য জাতীয় স্বার্থে আমাদের এই পাট খাতকে একটা বিশৃঙ্খল এবং অস্থির এবং একটা হচ্ছে আমি বলবো যে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারি না। সুতরাং আমি মনে করি সরকারকে একটু রিভিজিট করা দরকার বিষয়টাকে, এবং এটাকে খুব গুরুত্ব দেওয়া দরকার। কারণ এখনো কাঁচা পাট এখনো নতুন পাট বা বাজারে আসতে আরো 2 থেকে 2.5 মাস লাগবে। সুতরাং এই সময়কাল পর্যন্ত অন্তত রপ্তানিটা বন্ধ রাখা দরকার। সেক্ষেত্রে তো আসলে এই যে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে আমরা একটা ফিনিশড গুডসও তৈরি করতে পারছি না, এবং সেই ঝুঁকির মধ্যেও তো পড়ছি যে রপ্তানি করতে পারছি না। একটু জানতে চাইবো যে পাটজাত পণ্যের রপ্তানির কি অবস্থা এবং কোন কোন দেশে এই মুহূর্তে রপ্তানি হচ্ছে? এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা যারা রপ্তানি করি আমাদের কিন্তু অর্ডারগুলি পাওয়ার পরে নেক্সট 2 থেকে 3 মাস পর্যন্ত আমাদেরকে অন টাইমে ডেলিভারি দিতে হয়। সুতরাং এখানে কাঁচামালের যখন হচ্ছে অস্থিরতা থাকবে, আমার সাপ্লাই চেইনটা হচ্ছে স্টেবল থাকবে না, বা আমি সময় মতো কাঁচামালটা পাবো না, বা আমার তো একটা প্রাইসে ডিল হয়ে গেছে বায়ারের সাথে, সুতরাং সেই দামে যখন আমি কাঁচামালটা কিনতে পারবো না, তখনই তো আমি রপ্তানির ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো। অর্থাৎ যারা উদ্যোক্তা তারা হচ্ছে এই সিদ্ধান্তের কারণে কিন্তু মারা যাওয়ার পথে বসে যাবে অনেক উদ্যোক্তা, অনেক ইন্ডাস্ট্রি। সুতরাং আমি মনে করি সরকারকে এটা রিভিজিট করা দরকার। এটাকে কোনোভাবে যদি হোল্ড করা যায় রিড করে, আমি মনে করি সেটা একটা উত্তম উদ্যোগ হবে। কারণ হচ্ছে যেটা একটু আগে বলেছি, হাতে গোনা কিছু লোককে লাভবান করার জন্য লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করা, কারণ একটা ইন্ডাস্ট্রি যখন সিক হয়ে যাবে তার মানে ইন্ডাস্ট্রি তো তখন হচ্ছে সেই শ্রমিকদেরকে রাখতে পারবে না, তারা হচ্ছে কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সুতরাং বেকার হওয়া মানে হচ্ছে একটা আনস্টেবল একটা সিচুয়েশন হওয়া, এবং নেক্সটে আবার এই ইন্ডাস্ট্রি বা এই ফ্যাক্টরি ঘুরে দাঁড়ানো কিন্তু কঠিন। কারণ একটা যে কোনো ইন্ডাস্ট্রির স্বাভাবিকভাবে একটা চলমান প্রক্রিয়া রাখতে হয়। সুতরাং এই যে বাররা যখন হচ্ছে আমরা পাটের দামের কারণে সময় মতো ডেলিভারি দিতে পারবো না, বারদের আস্থাটা কিন্তু নষ্ট হবে। অর্থাৎ একদিকে ইন্ডিয়া থেকে মাল এক্সপোর্ট হবে, আর বাংলাদেশের উদ্যোক্তা বাংলাদেশে পাট না পাওয়ার কারণে তারা এই এক্সপোর্ট করতে ব্যর্থ হবে। এই যে ব্যর্থতা এবং সফলতা, সেই জায়গাতে স্বাভাবিকভাবেই সরকারের দায়িত্ব হচ্ছে, যেহেতু হচ্ছে শিল্পকে রক্ষা করা, বিশেষ করে দেশীয় শিল্পকে রক্ষা করা, দেশীয় শিল্পের স্বার্থে আমি বলবো যে শুধুমাত্র এই রিড করে বন্ধ করা না, আমি বলবো যে মজুদ যারা করে, এই গত 5-6 বছর ধরে দেখছি জুট সেক্টরে যারা আছে তারা অবহেলিত একদল লুটেরা, যারা ব্যাংক ডাকাতি করেছে, অন্যভাবে টাকা কামিয়েছে, তারা পাট সেক্টরের কাঁচা পাটটাকে মজুত করে ব্লক করে রাখছে, এবং তারা এই সুযোগগুলোর অপেক্ষা থাকে যে সরকারের কখন কোন সিদ্ধান্তে তারা লাভবান হবে, সেক্টর মারা যাবে নাকি পথে বসে যাবে, সেটা তাদের লক্ষ্য থাকে না। সুতরাং সরকারকে আমি বলবো যে টোটাল বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু এই যে 18টি প্রতিষ্ঠানকে যে রপ্তানির অনুমোদন দেয়া হলো, এবং এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় হচ্ছে এই অনুমোদনটা ছিল, এবং ওই সময় কিন্তু পাস হয়েছে এই বিলটা। তো সেই ক্ষেত্রে আসলে এই বর্তমান সরকার তাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আপনার মনে হচ্ছে? না, আমি একটু ক্লারিফিকেশন করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল, এবং তার প্রেক্ষিতে যারা রপ্তানিকারক তারা হচ্ছে হাইকোর্টে রিট করেছিল, এবং গতকালকের যে ঘটনাটা সেটা হাইকোর্ট থেকে তারা অনুমোদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সে অনুমতি দিতে বাধ্য হয়েছে। কারণ পাট রপ্তানি ক্ষেত্রে অনুমতিটা এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিতে হয়। সুতরাং আমি মনে করি যে কথাটি একটু আগে সংক্ষিপ্তভাবে বলেছি, যে বাণিজ্য মন্ত্রণালয় হাইকোর্টের এই সিদ্ধান্তটাকে রিভিউ করার জন্য রিট করা দরকার, যাতে এটা বন্ধ হয়। সেই কথাটা আমি বলেছি যে বাণিজ্য মন্ত্রণালয় যে ডিপার্টমেন্ট এই ইস্যুটা দেখেন, তাদেরকে আমি বলবো যে পরবর্তী পদক্ষেপ কিভাবে কি নেওয়া যায়, যাতে আমাদের শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা, যেহেতু কাঁচা পাটটা পাচ্ছে না, বাজারে কাঁচা পাটের অভাব আছে, আমি যেটা ফর্মালি বলছি, যেটা কৃষক পর্যায়ে গত বছর যখন উৎপাদন হওয়ার পর কৃষক বাজারে নিয়ে আসছিল, পাটের দাম ছিল 3300 থেকে 3500 টাকা, এখন সেটা বাজারে হয়ে গেছে 5800 টাকা থেকে 6100 টাকা। সুতরাং এইরকম একটা
বলবো যে একটা কঠিন পরিস্থিতিতে নতুন ভাবে এই যে সরকার যে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, সরকার কিন্তু সিদ্ধান্ত নেয়নি, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আপনি বলছেন বাধ্য হয়েছে। জি, সরকারের পক্ষ থেকে। জি, সুতরাং সরকারের দায়িত্বটা হচ্ছে যেহেতু শিল্পকে রক্ষা করা, এই রায়ের বিপক্ষে সরকারের দায়িত্ব হচ্ছে রিট করা, যাতে এটা কোনোভাবেই সফল না হয়। কারণ আমরা ইন্ডিয়াকে তো লাভবান করার জন্য পাট শিল্পের কাঁচামাল আমরা রপ্তানি করার কোনোভাবেই উচিত নয়। আমাদের হচ্ছে সেই জায়গাটাতে চিন্তা করা দরকার যে আমাদের শিল্প কিভাবে গড়ে উঠবে, আমাদের শিল্প কিভাবে সুরক্ষা হবে, আমাদের শিল্প কিভাবে রপ্তানি করতে হবে। এবং একবার যখন হচ্ছে রপ্তানিকারকরা রপ্তানি করতে ব্যর্থ হবে, বায়ারদের কাছে কিন্তু আস্থার একটা সমস্যা তৈরি হবে। সুতরাং আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনায় ফিরবো একটা বিরতির পরে। জি দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের পাট ও পাটজাত পণ্যের বাজার ও রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্নার সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, আমরা যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে পাটজাত পণ্যগুলো আমরা আসলে কোন কোন দেশে রপ্তানি করছি এবং সেটা বৈদেশিক মুদ্রার যে আর্নিং এর যে পরিমাণ সেটাই বা কেমন এই মুহূর্তে? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি। আমাদের রিসেন্টলি মাননীয় বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তা উনিরা নতুন দায়িত্ব নেওয়ার পরে আমাদের সাথে কিন্তু মিটিং করেছে এবং উনিরা চাচ্ছেন যে জুট সেক্টরটা যেহেতু বেশ কয়েক বছর ধরে একটা জায়গাতে রয়ে গেছে, প্রায় $1 বিলিয়ন মধ্যে গত 5-7 বছর ধরে আটকে আছে। সুতরাং এটাকে আমরা যদি $3 বা $5 বিলিয়ন নিতে হয় তাহলে কি করতে হবে, যেটা এইটার সাথে আপনার আগের প্রশ্নগুলোর সাথে আবার যুক্ত, যে কারণে একটু ব্যাখ্যা করছি যে আমরা কাঁচা পাট রপ্তানি করলে হয়তো সেখান থেকে মাত্র $100 পার টন থেকে আমরা আর্ন করতে পারি। আমরা যদি এটাকে সুতা ফরম্যাটে রপ্তানি করি তাহলে সেখানে হয়তো এই পাটের যে কস্ট আছে সেটার সাথে হয়তো আরো $200 থেকে $300 আমরা আয় করতে পারছি। আর যে ট্রেডিশনাল যে বস্তা বা ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলি আছে এইটা রপ্তানি করলে হয়তো প্রতি টন থেকে আমরা $400 থেকে $500 আর্ন করতে পারছি। আমরা ভ্যালুয়েশনের সার্কেল থেকে কথা বলছি। আবার যদি এটা ভ্যালুয়েটেড প্রোডাক্টটা করে যদি আমরা রপ্তানি করি, অর্থাৎ ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট যদি উৎপাদন করে রপ্তানি করি, তাহলে আমাদের এই আয়টা প্রায় $1000 কাছাকাছি চলে যাবে। অর্থাৎ কোথায় $100 আর কোথায় $1000, অর্থাৎ 10 গুণ বেশি ভ্যালুয়েট করার সুযোগটা আছে কাঁচা পাটটা রপ্তানি না করে আমরা যদি নিজেরাই ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করে রপ্তানি করি। এবং বিশ্ববাজারে কিন্তু চাহিদা আছে যে ন্যাচারাল বেস এনি কাইন্ড অফ প্রোডাক্টের গ্রোথটা কিন্তু বাড়ছে, বিশেষ করে কোভিডের পরে এটা আরো চাঙ্গা হয়েছে। কিন্তু একটা বিষয়, বিশ্ববাজারে এই যে ডাইভার্সিফাইড প্রোডাক্টে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি মনে হচ্ছে। জি জি জি, আমাদের এখানে মেইন প্রবলেমটা হচ্ছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের এখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে একটা চ্যালেঞ্জ, অর্থাৎ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করতে পারি সেই জায়গাতে আমাদের সাপোর্টিং কোনো অর্গানাইজেশন নেই। আমাদের এখানে এই প্রোডাক্টগুলি তৈরি করার ক্ষেত্রে যে ধরনের টেকনোলজি দরকার সেটার একটা ঘাটতি আছে। আমরা যে স্কিল লাগবে, অর্থাৎ আমাদের হিউম্যান রিসোর্স আছে, কিন্তু ওই বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য যে স্কিল লেবার ফোর্স দরকার সেটার আমাদের একটা ঘাটতি আছে। আমাদের বিশ্ববাজারে যখন হচ্ছে আমরা ফিনিশ প্রোডাক্ট বা কনজিউমার প্রোডাক্ট এক্সপোর্ট করব, বায়াররা প্রথমে জিজ্ঞাসা করে তোমার ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা, যে কারণে কিন্তু আজকে এত চড়াই উত্তরের মধ্যে গার্মেন্টস সেক্টর টিকে আছে বা টিকে থাকবে। কারণটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের একটা বড় সুবিধাটা হচ্ছে যে তারা হচ্ছে সবচেয়ে কম দামে জিনিস বানায়, ডিজাইন কিন্তু কোনো ফ্যাক্টরি নিজেরা বানায় না, বায়াররা ডিজাইন গুলো পাঠিয়ে দিচ্ছে কালার সহ, প্যাটার্ন সহ। তৃতীয়ত হচ্ছে সরকার বন্ড সুবিধা থেকে শুরু করে অনেকগুলি নীতি সহায়তা গার্মেন্টস সেক্টরে দিয়েছে, যেটা জুট সেক্টর সহ অন্যান্য স্থানীয় শিল্প যেগুলি আছে তাদেরকে সেইভাবে দেওয়া হচ্ছে না। সুতরাং আমি বর্তমান যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাবো মন্ত্রণালয়কে যে উনি একটা উদ্যোগ নিয়েছে, একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করা, যাতে আমরা এখন কোথায় আছি আগামী 5 বছর 2030-এ আমরা জুট সেক্টরকে নিয়ে কোথায় যেতে চাই, এই জায়গাতে একটা কৌশলপত্র এবং সেই জায়গাতে একটা কি ধরনের সহযোগিতা বা নীতি সহায়তাগুলা সরকারের জায়গা থেকে নিতে পারে এই ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছে এবং তার জন্য একটা কমিটিও ফর্ম করে দিয়েছে। সুতরাং আমরা এটাকে সাধুবাদ জানাই, আমরা দেরি হলেও সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে।
যে আমরা আসলে আমাদের আলোচনার শেষের দিকে কিন্তু আরেকটা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল ব্যাগ পাটের ব্যাগ দেওয়ার একটা পরিকল্পনা করেছে সরকার। সেক্ষেত্রে হিউজ পরিমাণ একটা ডিমান্ডও তৈরি হবে এবং আমি একটু জানতে চাইবো যে এই সেক্টরে আসলে কি ধরনের প্রভাব পড়বে সেক্ষেত্রে। আবার বলুন প্রশ্নটা, লাস্ট প্রশ্নটা। এই সেক্টরে সেক্ষেত্রে যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের যে ধাপে ধাপে পাটের স্কুল ব্যাগ দেয়া হবে এবং এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, তো এটাতে তো হিউজ পরিমাণ একটা ডিমান্ডও তৈরি হবে, তো এই সেক্টরে কি ধরনের প্রভাব পড়বে? জি, এটা আমরা সাধুবাদ জানাচ্ছি সরকারের উদ্যোগকে। কারণটা হচ্ছে যে কোনো শিল্পের স্থানীয় বাজার খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ইন্ডিয়াতে 1987 সনেই যে স্থানীয় বাজারের যে পাটের ব্যবহারটাকে বৃদ্ধি করা এবং এই সাপোর্টের জায়গা থেকে সরকারি নীতি ছিল যে ওখানে যে সমস্ত ফুড বেস যে প্রোডাক্টগুলি আছে প্যাকেজিং এর ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। যে কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, কিন্তু তাদের টোটাল উৎপাদনের 40 থেকে 45% কিন্তু লোকাল কনজাম্পশন হচ্ছে। সুতরাং এই যে সরকার স্কুল ব্যাগ দেওয়ার যে উদ্যোগটা নিয়েছে, সেই সাথে আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা নির্দেশনা আছে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাতে যতটুকু সম্ভব পাট পণ্য ব্যবহার করা। সেক্ষেত্রে আমি দাবি জানাবো পাশাপাশি যে আমাদের যে গভর্নমেন্টের প্রকিউরমেন্ট পলিসি আছে সেই জায়গাতে এটা অন্তর্ভুক্ত করা যায় কিনা, যাতে এই যে এসএমইরা বা ভ্যালুয়েটেড প্রোডাক্ট যারা তৈরি করছে এই প্রোডাক্টগুলা স্থানীয় বাজার বৃদ্ধি হওয়ার মাধ্যমে এই শিল্পটা ধীরে ধীরে আমরা যে এক্সপোর্টের আলোচনাটা করছি সেই জায়গাতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়বে। কারণ হচ্ছে এই যে ডিম আগে বা নাকি মুরগি আগে, কারণ এক্সপোর্ট করতে গেলে একটা ভলিউমে করতে হয়। ছোট ভলিউমে কিন্তু কোনো প্রোডাক্টই এক্সপোর্ট হয় না, কারণ বাইরের কন্টেনার ছাড়া অর্ডার দেয় না, বা তারা চিন্তা করে সারা বছর তারা কিভাবে একটা সাপ্লায়ার থেকে মাল নিবে। সুতরাং এই জায়গাতে হচ্ছে একটা গ্যাপ আছে। সুতরাং সরকার যে স্কুল ব্যাগের যে উদ্যোগটা নিয়েছে তাতে ছোট ছোট উদ্যোক্তাদের সক্ষমতা বাড়বে এবং ধারাবাহিকতার সাথে তারাই একসময় এক্সপোর্টার হবে। সুতরাং আমি মনে করি সরকারের একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সাধুবাদ জানাই যে এই প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, এবং আমরা আশা করি বর্তমান সরকার যে স্থানীয় যে শিল্পগুলো আছে এটাকে সুরক্ষার জন্য আলাদা একটা স্ট্র্যাটেজিক অ্যাকশন নেবে, এবং আমরা যে আগামীতে বাজেট যে ঘোষণা হতে যাচ্ছে সেটা আমরা রিফ্লেকশন দেখতে চাই। এবং অনেক ধন্যবাদ। বলেছেন যে স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য কিছু উদ্যোগ থাকবে, আমরা সেই অপেক্ষায় আছি। আপনাদের মাধ্যমে সরকারকে এই বিষয়টা জানাতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পাট ও পাটজাত পণ্যের বাজার ও রপ্তানির পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না। দর্শক, নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।